গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ রয়েছে এই ষষ্ঠ পর্ব। সৌদামিনী হেসেছিলেন, বলেছিলেন, ছেলে মানুষ তুই, তোকে আর কি বোঝাবো, তবে বিয়ে তো করেছিস, আপনি বুঝতে পারবি পরোক্ষে। বেশি দূর যেতে হবে না, আমার জীবনটাই দেখ না কেন। তা সৌদামিনীর জীবনটা এই হিসেবে দ্রষ্টব্য বইকে। দীর্ঘকাল প্রতি পরিত্যক্ত হয়ে মামা মামির সংসারে হাড়ে দুর্ভ গজিয়েছে। স্বামী দ্বিতীয় পক্ষ নিয়ে সুখে সংসার করেছে। হঠাৎ একদিন চাকা ঘুরল। স্বামীর সংসারে আবার প্রতিষ্ঠিত হলেন সৌদামিনী, রুগ্ন সতীনের কন্যা করতে আর তার ষষ্ঠীর সংসারে খবরদারি করতে। তারপর স্বামী বড় গিন্নিতেই তদগত হয়েছেন, বড় গিন্নিতেই চোখে হারা হয়েছেন। প্রথম বলেছেন ভালোবাসা জিনিসটাই আলাদা বড় গিন্নি। সমস্ত তো সাধনের চোখের সামনে, তাই নিজের জীবনে দৃষ্টান্ত দেখান সৌদামিনী। বলেন, তোর বাপের মর্মকথা আমি বুঝি। নবকুমারও তা জানেন, তাই মর্মকথার ভার নিয়ে ছোটেন দিদির কাছে। আজও ছুটলেন। অতএব সুধীর বালা এসে হাত ধরতে এলো সুবর্ণর। সুবর্ণ অবশ্য সে হাতে হাত রাখল না, এমনি ঝেড়ে পড়ে উঠল। বলল, তুমিই বুঝবো। সুধীরবালা ঘাড় কাত করল। বিহব্বল সুবর্ণ তাকিয়ে তাকিয়ে দেখছিল সেই তার বাল্যের লীলাভূমিকে। হাত বদল হয়ে জিনিসপত্রগুলো জায়গা দখল করেছে, কিন্তু ইটকাঠগুলো তো অচল আছে। ওই জানালাটা নিচে বসে বই পড়ত সুবর্ণর মা, ওই কোণটায় বসেই কুটনো কুটত। আর দোতলায় সেই ছোট্ট ঘরখানা, যেখানে সুবর্ণ আর তার মা শোবে বলে চোখে পাতা হয়েছিল। সাধনের বিয়ে হলে বউ নিয়ে সাধন ভালো ঘরটায় শোবে, পাশের সরু ঘরটায় সুবর্ণকে নিয়ে তার মা সত্যবতী আর হতভাগ্য নবকুমার অতএব ছোট ছেলেকে নিয়ে নিচের তলায়। এই ব্যবস্থার মাঝখানে হঠাৎ এলো ঝড়, তছনছ হয়ে গেল সংসার। ছেলের বউকে নিয়ে সংসার করা আর হলো না সত্যবতীর। সেই ঝড়ের পরের সংসারটাকে তো আর দেখেনি সুবর্ণ। সুবর্ণ তাই বিহব্বল দৃষ্টি মেলে হারানো দিনকে খুঁজছিল। ওই ওই সে কুলুঙ্গিটা যার মধ্যে সুবর্ণ বৈশিলটা থাকত, এখনো তাই রয়েছে। ধক করে উঠেছিল বুকটা। তারপর বুঝল ওসব নতুন অধিকারের ব্যাপার। সুবর্ণকে আবার এই বাড়ির একটা কুলুঙ্গি খুঁজে নেবে তার বই খাতা রাখতে। বহুদিনের ধুলো ঝেড়ে হাতে তুলে নেবে সেগুলো, আর সেই পরম বস্তুটি হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াবে। বলবে, মা, তুমি যা চেয়েছিলে তোমার সুবর্ণ তাই হয়েছে। তবে প্রায় তোমার মতো জীবন তার, শুধু তফাৎ এই তুমি সংসারকে ত্যাগ করেছ আর সংসার সুবর্ণকে ত্যাগ করেছে। চকিত দৃষ্টিপাতের মধ্যে এতগুলো কথা ভাবা হয়ে গিয়েছিল সুবর্ণর। শুধু যখন সহসা চাপা আর ভানু কানুর কাছে এসে ঠেক খেয়েছে, তখন সুধীরবালা বলল, এসো ঠাকুরঝি। সুবর্ণ ছেড়ে উঠল, বলল, তুমিই বুঝি বউ। তারপর বলল, বাবা তাড়াতাড়ি কোথায় চলে গেলেন? সুধীরবালা বুঝতে আটকায়নি কোথায় গেছেন শ্বশুর, তবু ঘাড় নেড়ে বলল, জানি না। সুবর্ণ অবাক হয়ে ভাবল, বাবা কি মেয়ে এসেছে বলে তাড়াতাড়ি বাজার ছুটলেন মিষ্টি আনতে? অদ্ভুত তো, ভালো করে তো দেখলেন না সুবর্ণকে। এখন এই পরের মেয়েটার সঙ্গে কথা বলতে হবে, মনের অবস্থা তার অনুকূল নয়, এই অপরিচিত দুটো চোখের সামনেই আপন দৈন্য নিয়ে। বউ আবার মিনতি করল, হাত মুখ ধুয়ে নাও ঠাকুরঝি। সুবর্ণ সে কথায় কান দিল না, বলল, দাদা কোথায়? বউ একটু হাসল, বলল, কোথায় আর, কাছারিতে। দাদা উকিল হয়েছে? হ্যাঁ। ছোটদা? ঠাকুরপো? বউ হেসে হেসে থেমে থেমে বলে, তিনি তো সাহেব, রেল অফিসে মেজ সাহেব। বাঙালি নামে চলে না, নাম নিয়েছেন এসেকে ব্যানার্জি। সুবর্ণর বুকটা হঠাৎ যেন হাহাকার করে ওঠে। কেন কে জানে? সুবর্ণ কি এই বাড়ির ওই ছেলেটাকে হিংসে করছে, নাকি ওর সঙ্গে
সুবর্ণের ব্যবধানে দূরত্ব মনে পড়ে বুকটা খা খা করে উঠল। একটু থেমে বলল, তা সাহেব আসেন কখন? উমা, তিনি এখানে থাকেন নাকি? তার তো মোগলসরায় কাজ, আগে ছিল বক্সার। শেষ কথাটায় কান দেয় না সুবর্ণ। ওর মাথার মধ্যে ধাক্কা দিতে থাকে মোগলসরাই, মোগলসরাই, যেটা নাকি কাশীর নিতান্ত নিকট। তার মানে ছোটদা মার নিতান্ত নিকটজন হয়ে আছে এখন। নিশ্চয়ই ছোটদাকে মা ফেলতেই পারবে না। এই মেয়েটার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করল না। বলল, আমি ছাতে যাচ্ছি। ছাতে? বউ অবশ্যই অবাক হলো। বলল, ছাতে কেন? এমনি। তাহলে চলো, এই যে এদিকে সিঁড়ি। জানি। সুবর্ণ তীব্র স্বরে বলে উঠল, জানি। চলে গেল সিঁড়ি দিয়ে। সুধীরবেলা অপ্রতিভ মুখে দাঁড়িয়ে থাকলো, আর গেল না সঙ্গে। রাগও হলো। দিব্যি চলছিল, হঠাৎ আবার একই বিপদ। এই বিপদ কি ঠিক সাময়িক মনে হচ্ছে না যেন। কে জানে কি ঘাড়ে পড়তে চলেছে। মুখটা বিচার করে দাঁড়িয়ে থাকে সে বরের বাড়ি ফেরার অপেক্ষায়। সময় হয়ে এসেছে। গায়ে লম্বা কালো চাপকান, গলায় পাকানো চাদর, পরনে ধুতি, পায়ে জুতো মোজা, যথারীতি উকিলবাবুর সাজে বাড়ি ফিরল সাধন শিয়ারে ঘোড়ার গাড়ি করে। মনির মাথায় নামে, গাড়ি অন্যদিকে ঘুরে চলে যায়। নিত্য অভ্যাস মতোই নেমে পড়েই বাড়ির দিকে তাকিয়ে নিল একবার, আর তাকিয়ে দেখার সঙ্গে সঙ্গে ভ্রুটা কুঁচকে এলো তার। ছাদে দাঁড়িয়ে কি? আলসে থেকে অনেকটা উঁচুতে মুখ, ঘোমটা খোলা মাথা, মনে হচ্ছে এলো চুল। সুধীরবালা? সুধীরবালা কি অতটা লম্বা, অতটা ফর্সা? তাছাড়া সুধীরবালা এই সময় হাওয়া খেতে যাবে? কেউ বেড়াতে এসেছে তাহলে? কিন্তু কে? যাক, হাতে পাজি মঙ্গলবার দরকারে কি? হন করে এসে বাড়ি ঢুকেই দেখল সামনে স্ত্রী বেজার মুখে বসে আছে। অবাক হলো। সুবর্ণা দাদা সাধন। কেউ যদি বেড়াতে আসবে, সুধীরবালা কেন এখানে এমন প্যাঁচা মুখে? বলল, ছাতে কে? আলসে ধরে দাঁড়িয়ে রয়েছে মনে হলো, মাথা ঘোমটা খোলা, চুল খোলা। ঘোমটা খোলা, চুল খোলা। সুধীরবালা বুকটা কেঁপে ওঠে। এ কি কথা? পাগল নয় তো? নাকি হঠাৎ পাগল হয়ে গেছে? তাই তাই হয়তো শ্বশুরবাড়ির লোক ফেলে দিয়ে পালিয়ে গেছে। কি হবে? সাধন আর একবার প্রশ্ন করল, বলো কি, কে এসেছে? সুধীরবালা নিঃশ্বাস ফেলে মৃদু গলায় বলে, কে এসেছে পরে শুনো। পরে শুনবো? তার মানে? পরে শুনোটা তো ছল। খবরটা স্বামীর কর্ণগোচর করবার জন্য তো মরছিল, তবে লজ্জা, তাই যেন না বললেই নয়। এইভাবে বলে সুধীরবালা, এসেছে তোমাদের বোন। বোন? বোন মানে কোন বোন? সাধন গলা থেকে চাদরটা নামিয়ে আলনায় রাখতে ভুলে গিয়ে হাতে করে ধরেই বলে, কোন বোন? সাধনের কণ্ঠস্বর থেকে বিস্ময় যেন ঝরে ঝরে পড়ে। সুধীরবালাও চালাক মেয়ে, রয়ে বসে পরিবেশন করে, বলে, বোন আর তোমাদের কটা আছে? একটাই তো বোন, সেই বোন। সেন বোন মানে সুবর্ণ? হুম। সাধনও বহুদিন অদেখা সেই বোনের আগমন সংবাদে আনন্দিত না হয়ে ভীতই হয়। শঙ্কিত গলায় বলে, হঠাৎ এভাবে আসার কারণ? কারণ? সুধীরবালা গলা খাটো করে বলে, কারণ কি করে জানবো? এসেই তো ঠরঠরে ছাতে উঠেছে। বাবা নেই? আছেন, মানে মেয়েকে দেখে তবে গেছেন। দেখে তবে গেছেন? কোথায় গেছেন? জানি না, বোধহয় পিসিমার বাড়ি। দেখা মাত্রই তো ছুটলেন। সাধন বিরক্ত হলো, বলল, বাবার তো কেবল ওই। সাধন চিন্তিত হলো, বলল, এলো কার সঙ্গে? জানি না, চোখে দেখলাম না তাকে। দরজা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। গন্ডগোল একটি বাঁধিয়েছেন আর কি। তা এসে ছাতে উঠল যে? ভগবান জানেন। 7 বার বলছি হাত মুখ ধো, তা নয়, ছাদে যাব। অন্য কোথায়? ডেকে আনতে বল। অন্যও তো পিছু পিছু ছাতে উঠেছে। বললাম কি না, পিসি হয়। ডাকো ডাকো, কি জানি মাথায় দোষ হয়েছে কি না। কে ডাকবে? অন্যকেই ডাকো।
তুমি চেঁচাও, আমি আর সিঁড়ি ভাঙতে পারবো না। পিসি, পিসির সঙ্গে কি এত কথা? অপছন্দ ভাব দেখায় সাধন, কিন্তু সাধনের মেয়ে হঠাৎ ভারী পছন্দ করে ফেলল পিসিকে। আস্তে আস্তে গায়ে হাত দিয়ে বলেছে, তুমি পিসি? তারপর কেমন করে না জানি ভাব উঠেছে জমে। সুবর্ণকে সে প্রশ্নের পর প্রশ্ন করছে, আর সুবর্ণ উত্তর দিচ্ছে। হয়তো এমনই একটা কিছু চাইছিল সুবর্ণ, বলতে চাইছিল নিজের কথাগুলো। এই শিশুচিত্তের কৌতূহলের সামনে সেই বক্তব্য সহজ হলো। অন্য বলছে, এই বাড়িতেই যদি জন্মেছ, তুমি তো এখানে থাকো না কেন? এরা তাড়িয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। আবার তবে এলে কেন? আবার শ্বশুর বাড়িটাও তাড়িয়ে দিল। তোমায় কেবল সবাই তাড়িয়ে দেয়? তাই তো দিচ্ছে। কেন? তুমি তো খুব সুন্দর। তাতে কি, সুন্দরের উপরে তো পৃথিবীর রাগ। যা, দেখিস বড় হয়ে। অন্য নিজের হাতটা পিসির হাতের উপর রেখে বলে, আমি কালো। না না, তুমি ভালো। ঠাকুরদা বলে, তুই বিচ্ছিরি বোকা, তোর পিসি ছিল বুদ্ধির রাজা। কে বলে এই কথা? কে বলে? অন্য পিসির আকস্মিক উত্তেজনায় থতমত খেয়ে বলে, ঠাকুরদা, তোমার বাবা। তোর ঠাকুরদা আমার বাবা হয়, জানিস সে কথা? ওমা! অন্য গিন্নির মতো বলে, তা জানবো না? ও বাড়ির ঠাকুমা বলে দেয়নি বুঝি? আচ্ছা, তোমার বর নেই? বর আছে বই কি। নিচের তলায় তখন পিতা পুত্রের গুপ্ত পরামর্শ চলছে। না, সৌদামিনী তৎক্ষণাৎ আসতে পারেননি। তার হঠাৎ বাত জেগেছে, কোমর নিয়ে উঠতে দেরি। বলেছেন, তুই যা, আমি যাচ্ছি। সাধন অবশ্য পিসির সঙ্গে অপেক্ষা করছিল না, অপেক্ষা করছিল বাপের জন্য। বলল, তুমি কিছু জিজ্ঞেস না করে চলে গেলে ও বাড়ি? নবকুমার নিজেকে সমর্থন করেন, জিজ্ঞেস করবার কি আছে? বুঝতে তো পারলাম ঘটিয়ে এসেছেন একটা কিছু। ঝাড়ের বাঁশের গুণ যাবে কোথায়? হয়ে উঠেছেন একখানে অনুমান করছি। সুবর্ণ এই বাড়িতে দুর্লভ ছিল। সুবর্ণ যেন একটু বিষণ্ণতার আধারে ভরা একখণ্ড পরম মূল্যবান রত্ন ছিল। কিন্তু সহসা সুবর্ণ দাম কমে গেল। বিতাড়িত হয়ে আশ্রয় নিতে এসে সুবর্ণ সব মূল্য হারালো। সুবর্ণ বিপদের মূর্তি হলো। সুবর্ণকে ছাদ থেকে ডেকে পাঠিয়ে নবকুমার প্রশ্ন করলেন, হঠাৎ এরকম লেগে এলে যে? সুবর্ণ মুখ তুলে বাপের দিকে একবার তাকিয়ে শান্ত স্বরে বলল, চলে তা আসেনি, ওরা তাড়িয়ে দিয়েছে। সাধন বিরক্ত কণ্ঠে বলে, তাড়িয়ে অমনি দিলেই হলো? সুবর্ণলতা স্থিরভাবে বলে, হলো তো দেখলাম, সহজেই হলো। বলল, ছেলেরা আমাদের বংশধর, ওরা আমাদের কাছে থাক। তুমি তোমার মেয়ে নয়, বাপের বাড়ি থাকোগে। আমি বললাম, সবাই থাক, মেয়েও তো তোমাদেরই। তারপর? তারপর আর কি, গাড়ি ডাকলো, তরঙ্গটা নিয়ে গাড়ির মাথায় তুলে দিল, গাড়িতে উঠল, দরজা নামিয়ে দিয়ে গেল, আমি ঢুকে এলাম। নবকুমার ধৈর্য ধরে সবটা শোনার শেষে ক্ষোভ আর ক্রোধের সংমিশ্রণে গড়া একটি প্রশ্ন করেন, ব্যাস, ঢুকে এলাম, বুঝতে পারলি না একটা ত্যাগ করা? বুঝতে পারবো না কেন? ওরা তো বলে কয়ে। তবে কেঁদে পড়ে বলতে পারলি না, ছেলেদের ছেড়ে আমি থাকবো কি করে? সুবর্ণ ব্যঙ্গ আর ক্ষোভে গড়া একটি প্রশ্ন করে, ছেড়ে থাকতে পারবো না, এ কথা কোনো মানে হয়? ওটা তো একটা হাসির কথা। নবকুমার মুহূর্তের জন্য মাথাটা হেঁট করেন, তারপর বলেন, তা ভবিষ্যৎটা তো ভাবতে হবে। ভেবে কি সত্যি কেউ কিছু করতে পারে? বাবা শব্দটা মুখে এসেও আসে না, অনভ্যাসী মুখের মধ্যে যেন আটকে যায়। কত মেয়ে তো হঠাৎ বিধবাও হয়। হরি হরি। নবকুমার ক্রুব্ধ কণ্ঠে বলেন, যা মুখে এলো বললেই হলো? আশ্চর্য, কোথায় রইল মা, কোথায় রইল মেয়ে? প্রকৃতিটি হয়েছে দেখছি এক ছাঁচে ঢালা। মুখ দিয়ে বার করলে কি করে কথা? সত্যি কথা বলতে বাধবে কেন? এবার বোধ করি জোর করেই বাবার শব্দটা উচ্চারণ করে সুবর্ণ। বলে, তুমি কি আমায় থাকতে দিতে হবে ভেবে ভয় পাচ্ছ বাবা? নবকুমার হঠাৎ বিচলিত হন। নবকুমারের চোখ দিয়ে এক ঝলক জল এসে পড়ে। সেই অবসরে সাধন বলে ওঠে, ভয় পাওয়ার কথা হচ্ছে না, তবে আশ্চর্য হচ্ছে বই কি। যারা এই 7 বছরের মধ্যে কখনো পাঠালো না,
তারা হঠাৎ ইচ্ছে করে। এই সময় অন্য কথা বলে ওঠে বাবা হাঁটু নিচে থেকে। পিসির শাশুড়ির টাকা কমে গিয়েছিল বলে শাশুড়িটা বলেছিল, বউরা কিছুদিন বাপের বাড়ি থাক, আমার বেশি খরচ হবে না। তা পিসি বলেছিল, কেন যাব? যাব না। তাই ওরা রেগে টেগে বলেছে, তবে চলে যাও, থাকতে হবে না আমাদের বাড়িতে। তা সে প্রস্তাবে রাজি হলে ক্ষতিটা কি ছিল? সাধন বলে, সেটা তো খারাপ কিছু ছিল না, কিছুদিন বেরিয়ে যেতে। নবকুমার বলে ওঠেন, হ্যাঁ, সেটা তো ভালোই হতো, আহ্লাদ করে চলে এলেই পারতে, ফাঁকতালে দুদিন থাকা হয়ে যেত। ফাঁকতালে পেয়ে যাওয়া কোনো জিনিসে আমার লোভ নেই বাবা। নবকুমার যেন একটু চমকে ওঠেন। কথাটা কেমন নতুন লাগে তার কাছে, কিংবা নতুনও নয়, শুধু ভুলে যাওয়াটা একটা সুরের মতো। সুবর্ণর মা সত্যবতীও যেন এইরকম সুরেই কথা বলতো না। কিন্তু এখন সময়টা সঙ্গীন, হারানো সুর নিয়ে মাথা ঘামাবার সময় নয়। যে মেয়ে তার কাছে প্রায় মৃত অথবা সম্পূর্ণ অপরিচিত, হঠাৎ সেই মেয়েকে ঠিক আছে তুই চিরকাল আমার ঘর ভরে আমার বুক ভরে থাক বলা শক্ত বই কি। কে জানে মেয়ের কি প্রকৃতি, কি রীতি, কেন তারা এমন করে বিদায় করে দিয়েছে, কিছুই তো জানা নেই। তাছাড়া তিনি বাপ, মেয়ের হিতাহিত দেখতে হবে। মেয়ে যদি তেজ করে স্বামীর ঘর ত্যাগ করে। নবকুমার বিচলিত গলায় বললেন, আর সব বউরা কি বলেছিল? আর সব বউরা? সুবর্ণ বিদ্রুপের গলায় বলে, আর সব বউরা তো বাপের বাড়ি যেতে পেলেই নাচে, মান মর্যাদা বোধ থাকলে তো। হুম, যত মান মর্যাদা তোমার, কেমন হবেই তো। মানি মায়ের মানি নেই, মা একটা সংসার ধ্বংস করে বসে আছেন, মেয়েও। নবকুমার হঠাৎ চুপ করে যান, হঠাৎ পিছনে ফিরেন, হয়তো চোখ দুটো আড়াল করতেই। সাধন এইসব ভাবপ্রবণতা পছন্দ করে না। সাধন বলে ওঠে, ওইসব কথা থাক বাবা, কথা হচ্ছে এই ব্যাপারে একটা বিহিত করা দরকার কিনা। কিনা মানে? নবকুমার উদ্দীপ্ত গলায় বললেন, করতেই হবে। তারা বলল ত্যাগ করলাম, অমনি ত্যাগ হয়ে গেল, এ একটা কথা নাকি? তাদের কাছে গিয়ে নাকে খত দিয়ে মাপ চাইতে হবে। নাকে খত দিয়ে মাপ চাইতে হবে? একটা ধাতু পাখি যেন কথা কয়ে ওঠে। এ কি স্বর, কি ভয়ানক! এই স্বর যে বন্ট পরিচিত নবকুমারের। আশ্চর্য, মায়ের মতনই হয়ে বসে আছে মেয়েটা। কেন ভাইদের মতো হতে পারত না? কিন্তু এর ভার বলিবার শক্তি নেই নবকুমারের। ভাই নবকুমার তাই তরল হবার চেষ্টা করেন, তা হবেই তো, শ্বশুরবাড়ি বলে কথা। মায়ের মতো খুব নাটক নোবেল পড়বার অভ্যেস হয়েছে বুঝি, তাই এত মান মর্যাদার জ্ঞান। ওসব বুদ্ধিকে প্রশ্রয় দিতে নেই। 2-4 দিন যাক, আমি নিজের সঙ্গে করে গিয়ে শাশুড়ি মাকে তোয়াজ করে আসব। আমি তো আর কখনো ওখানে যাব না বাবা। শান্ত স্বর সুবর্ণর। মেয়ের কণ্ঠস্বরে উদ্বেগ অনুভব করেন অনুপর। যা হোক করে বুঝিয়ে বাগে আনা যাবে বলে মনে হয় না। দেখা যাক ভুলিয়ে ভালে আনা যায় কিনা। বলেন, শোনো খ্যাপা মেয়ের কথা, একেবারে কাটান ছেড়ান করলে চলে? যাব, বুঝিয়ে সুঝিয়ে পাজে দেখিয়ে বরং আনবো একবার 2 মাসের জন্য। এই একটা ভালো হলো, সাপে বর হলো, আসা যাওয়া ছিল না, আসা যাওয়ার পথ খুলল। সুবর্ণ ছাদ থেকে নেমে এসে বসেছিল সিঁড়ির ধাপে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তুমিও তাহলে আমায় তাড়িয়ে দিচ্ছ বাবা? তাড়িয়ে? ছি ছি, এ কি কথা? নবকুমার বলেন, সাধন, শুনছিস তো বোনের কথা? শুনছি বই কি। সাধন বলে, তবে মনে হচ্ছে মায়া মমতার প্রশ্ন এখন নয়, মেয়েটা যেন আসল আশ্রয়। আসল আশ্রয়? সুবর্ণ হেসে উঠে বলে, আসল আশ্রয়ের দাম তো ধরা পড়ে গেল দাদা। এক নিমিষের এদিক ওদিক বলে দিল বিদায় হও, তবু সেই আশ্রয়কে আসল আশ্রয় বলে আঁকড়ে থাকতে হবে। সাধনের বউ সুধীর বেলা এইসব কথাবার্তার মধ্যেই তাড়াতাড়ি জলখাবারের আয়োজন করে ফেলেছিল। গৃহ প্রত্যাগত স্বামীর জন্য বটে, আগন্তুক ননদের জন্যও বটে। 2খানি ধবধবে কাঁসার রেকাবি করে ধরে এনে দেয় সে দুটো মানুষের সামনে। আগে আসন আনে, আনে জলের গ্লাস। শ্বশুর এ সময় খান না, অতএব তার জন্য প্রয়োজন নেই। সুবর্ণ সেই রেকাবির দিকে তাকায়। বড় বড় 2টি রসগোল্লা,
দুখানা করে অমৃতি আর দুখানা করে নিমকি। সহসা হেসে ওঠে সুবর্ণ, জোরে জোরে হেসে বলে, কি বউ, বিদের ইশারা নাকি? বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। নবকুমার বইয়ের মুখের দিকে তাকান। গৃহহীন গৃহের গৃহিণী, ভয় একটু করতেই হয়, তাই তাড়াতাড়ি বলেন, ও কি কথা সুবর্ণ, কতদিন পরে এসেছিস তুই, একটু মিষ্টিমুখ করবি না? সুবর্ণ তিক্ত হাসি হেসে বলে, করলাম তো অনেক, রসগোল্লাটা আর সইবে না বাবা, তার চেয়ে তুমি বরং একটা গাড়ি ডাকো। গাড়ি ডাকো? নবকুমার ব্যস্ত গলায় বলেন, এক্ষুনি গাড়ি ডাকবো মানে? আজই আমি ছাড়ছি কি না? এক্ষুনি সদু দিয়ে এসে যাবেন তোর সে পিসিরে, মনে আছে তো, নাকি ভুলে গেছিস? বেতো মানুষ, মালিশ করাচ্ছে, বলল যাচ্ছি এক্ষুনি। আজ আর নয়, বললাম তো, দুটো দিন যাক, তারপর সঙ্গে করে নিয়ে গিয়ে 7 হাত নাকে খত দিয়ে 2 মাস নিয়ে আসবার জন্য অনুমতি নিয়ে আনবো। কিন্তু সুবর্ণ কি হঠাৎ কালা হয়ে গেল? সুবর্ণ শুনতে পেল না এসব কথা, তাই সে আগের মতো ধাতব কণ্ঠে উচ্চারণ করে উঠল, দাদা, একটা গাড়ি ডাকো। সাধন এবার বোধ করে ঈষৎ সংকুচিত হয়, বলে, আজ এই দণ্ডে যাবার দরকার, বরং আজ একবার আমি ওদের ওখানে গিয়ে। সাধনের কথা শেষ হয় না, এক পাশে দাঁড়িয়ে থাকা অন্য বলে ওঠে, কেন খালি খালি বলছো বাবা? পিসি মরে গেলেও আর শ্বশুরবাড়ি যাবে না। বটে বটে, রাগে আগুন সাধন মেয়ের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলে, যাবে না বলেছো তোমায় কানে ধরে? পাজি ডেপো মেয়ে, হচ্ছেন তৈরি আরেকখানি। আহা, থাক থাক, কচি মেয়েটাকে কেন শুধু শুধু? নবকুমার বলেন, কুটকচকালে কথা রাখ দেখি, নে খা, দাদার সঙ্গে বসে খেয়ে নে, সেই তোর ননির দোকানে রসগোল্লা, ছোটবেলায় যার জন্য জিভে জল পড়তো তোর। ননি বুড়ো এখনো। ননির নামে নরম হাতে পারত সুবর্ণ, ছোটবেলায় উল্লেখ কোমল, কিন্তু কিসে থেকে যে কি হয়, হঠাৎ সুবর্ণলতা একটা অদ্ভুত কাণ্ড করে বসে। আচমকা বসে পড়ে, নিজের কপালটা ঠাই ঠাই করে দেওয়ালে ঠুকতে ঠুকতে বলে, কেন, কেন তোমরা সবাই মিলে আমাকে অপমান করবে? কেন, কেন? ভেতরের অব্যক্ত যন্ত্রণাকে প্রকাশ করবার আর কোনো ভাষা খুঁজে পায় না বলেই সুবর্ণলতা ওর ওই এতদিনকার বিবাহিত জীবনে পুঞ্জীভূত সমস্ত প্রশ্নকে এই একটিমাত্র শব্দের দ্বারা ব্যক্ত করতে চায়। হয়তোবা শুধু তাও নয়, সমস্ত অবরুদ্ধ নারী সমাজের নিরুদ্ধ প্রশ্নকে মুক্তি দেবার দুর্দমনীয় বাসনা এটা, যার সত্যকার কোনো পথ না পেয়ে এমন উন্মত্ত চেষ্টায় মাথা কুটে মরে। হয়তো বিংশ শতাব্দীর শেষার্ধেও সভ্যতার প্রগতির চোখ ঝলসানো আলোর সামনে সাজিয়ে রাখা রংচঙে পুতুল মেয়েদের পেছনের অন্ধকারে আজও কোটি কোটি মেয়ে এমনিভাবে মাথা কুটে কুটে প্রশ্ন করছে, কেন, কেন? সুবর্ণলতার যুগ কি শেষ হয়ে গেছে? কোনো যুগে কি কোনোদিন নিশ্চিহ্ন হয়ে শেষ হয়ে যায়? হয়তো যায় না, হয়তো বৃদ্ধা পৃথিবীর শীর্ণ পাঁজরের খাজে খাজে কোথাও কোনো খানে আটকে থাকে ফুরিয়ে যাওয়া যুগের অবশিষ্টাংশ। এখানে ওখানে উঁকি দিলে তার সন্ধান মেলে। যেখানে মাথা কোটার প্রতিকার নেই, যেখানে লক্ষ লক্ষ কেন ছোটাছুটি করে মরছে, তবে দৃশ্যমান মাথা কোটার প্রতিকার হয়। ওকি ওকি বলে ধরে ফেলেন নবকুমার। সাধন জল এনে কপালে ছিটোয়, সুধীর বেলা ঘোমটা দিয়ে বাতাস করে, আর ঠিক এই সময় সৌদামিনী এসে দাঁড়ান ভাঙা কোমর নিয়ে। তাসের আড্ডা রোজই বসে, সন্ধে থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলে। বাড়ির মেয়েরা হাড়ে আগলে বসে থাকতে থাকতে হয় ঝিমোয়, নয় ঘুমিয়ে নেয় একপালা। তবে নিশ্চিন্তের ঘুম তো নয়, কখন যে বৈঠকখানা থেকে হুকুম আসে 4টি পান সেজে পাঠিয়ে দিতে, তার তো ঠিক নেই। বউরা ঘুমিয়ে পড়েছে খবর পেলে তো গর্দান যাবে, তাছাড়া ভাত গরম রাখার উদ্যোগও তো আছে। উনুনের উপর হাঁড়ি দমে বসিয়ে রেখে রেখেও তো বেদম ঠান্ডা মরে যাবে। আর অতক্ষণ তাস পিটিয়ে এসে ক্ষুধার্ত পুরুষ যদি দেখে ঠান্ডা ভাত, তাহলে মেজাজ ঠান্ডা রাখা তাদের পক্ষে শক্ত বৈকি। তবু ছুটির দিনে সঙ্গে অন্য সব দিনের তুলনায় চলে না। ছুটি দিনে আড্ডাটা বসে মধ্যাহ্ন ভোজনের পর মুহূর্ত থেকে চলে মধ্যরাত্রি পর্যন্ত। পান শাস্তে শাস্তে বৌদের এবং তামাক শাস্তে শাস্তে ছোট ছেলেগুলোর প্রাণ বেরিয়ে যায়। মুহুর মুহুর হুকুম আসে, আর তামিল করতে তিল্লার্ধ দেরি হলেই আসে হুঙ্কার।
সুবোধ বাদে বাকি 3 ভাই আসে তাসের পোকা। সুবোধ একটু ঘুম কাতরে, সকাল সকাল খেয়ে ঘুমোয়, আর ঘুমোতে যাবার আগে বলে যায়, তাস দাবা পাশা 3 কর্মনাশা, তোদেরই এক কর্মনাশা নেশায় ধরেছে। প্রভাস তাচ্ছিলের হাসি হেসে বলে, তা বটে, এর থেকে ঘুমটা অনেক মূল্যবান বস্তু, কি বলো দাদা? সুবোধ লজ্জিত হয় না, বলে, 100 বার, ঘুম হচ্ছে মগজের আহার, দেহের যেমন অন্ন, মগজের তেমনি ঘুম। প্রভাস অবশ্য এই নতুন জ্ঞান লাভে ধন্য হয় না, বলে, অতি ভোজনটাও ভালো নয়। সুবোধ হাসে, অতি মানে? ভগবান ক ঘন্টা দিবালোক দিয়েছে আর ক ঘন্টা অন্ধকার, সে হিসেব কর। তুমি করো, বলে প্রভাস। প্রভাসের কথাবার্তার ধরন ওই। গুরুজনের সঙ্গে বাক্যালাপে যে নম্রতার নীতি বলবৎ আছে, প্রভাস সেটা কদাচিৎ মানে। প্রভাসকেই সকলে সমীহ করবে, এই নীতি চালু হয়ে গেছে সংসারে। এমনকি মুক্তকেশও তার উকিল ছেলেকে রীতিমতো সমীহ করছেন, ওর বউয়ের দোষের দিকে দৃষ্টিক্ষেপটা কম করছেন এবং ছেলেকে প্রায়শই তুমি করে কথা বলছেন। প্রভাস যদি তাস খেলার বিরোধী হতো, নির্ঘাত বাড়িতে তাসের আড্ডা বসবার স্বপ্ন কেউ দেখত না। কিন্তু প্রভাসে এই যজ্ঞের হোতা, অতএব আড্ডা ক্রমশ আয়তনে বাড়ছে, দর্শক বন্ধুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ছুটির দিনে পূর্ণিমায় জোয়ার, তবে অন্য দিনেও কম নয়। প্রবোধ যখন ঘোড়ার গাড়ি করে মেজবউকে নির্বাসন দিতে গেল, তখন প্রভাস বন্ধুদের মধ্য থেকে খেলোয়াড় নির্বাচন করে বাজার বজায় রেখেছিল। তার মধ্যে যথারীতি পান দুবার শেষ হয়েছে, রাতও প্রহর হয়। প্রবোধ বউকে পৌঁছে দিয়ে এসে মার কাছ থেকে ঘুরে সবে জুত করে বসেছে। এমন সময় দরজায় গাড়ি থামার শব্দ। বিতাড়িত হয়ে তাইতো আধার ফিরে এসেছে। কিন্তু দর্জিপাড়া গালির মধ্যকার এই রুদ্ধ কপাটের ভেতর পিঠের প্রবেশ অধিকার কি সহজে মিলেছিল সুবর্ণর? মেলেনি। মাতৃভক্ত ছেলে প্রবোধ সদ্য জমে ওঠা খেলায় জল ঢেলে শ্বশুরের সামনে এসে দরজা আটকে দাঁড়িয়ে ঘাড় গুজে ঘোত ঘোত করে বলেছিল, না, এমনি ঢুকে পড়া চলবে না, আমার সাফ কথা, আমার মায়ের পায়ে ধরে মাপ চাইতেই হবে। খেলা ফেলে প্রভাসও উঠে এসে বলেছিল, তালুই মশাই কি মেয়েকে এক সন্ধে দুটো খেতে দিতে পারলেন না? পারলাম নাই বলতেই হবে, বলে গাড়িতে গিয়ে উঠেছিলেন নবকুমার। ক্ষুব্ধ কন্দন বিজয়িত সে কণ্ঠস্বর ভেতরের ইতিহাসের আভাস প্রকাশ করল। সুবর্ণ খায়নি, জলটুকু পর্যন্ত না। গাড়িতে ওঠার সময় বলেছিল, কি দরকার বাবা, দর্জিপাড়ার সেই গলিটাতে যদি আবার গিয়ে ঢুকতেই হয়, তাদের হাড়ির অন্ন খেতেই হয়, তবে আর এক বেলার জন্য জাত নষ্ট করি কেন? সৌদামিনী গালে হাত দিয়ে বলেছিলেন, তুই যে দেখি তোর মায়ের উপর গেছিস সুবর্ণ, বাপের ঘরে খেলে তোর জাত যাবে? সময় বিশেষে তাও যায় বইকি পিসিমা। যাকগে বাবা, গাড়ি একখানা ডাকো, বেশি রাত হবার আগেই পৌঁছে দিয়ে এসো, অনেক কষ্ট তোমাকে পেতে হলো এই যা। তার দরজা আটকানোর নাটকটা পাড়ার লোকে দেখেছিল বইকি, যারা তাস খেলছিল তারা, যারা আশেপাশে জানালার মুখ দিয়ে দাঁড়িয়েছিল তারা, আর নিজ নিজ বাড়ির সামনে রোয়াকে যারা বসেছিল গা খুলে, বাড়ির বাচ্চা মেয়েদের একটা 5-6 হাতির শাড়ি পরে, তারা তো বটেই। শেষ পর্যন্ত সে নাটক জবনিকাপাত করলেন স্বয়ং মুক্তকেশী। মুক্তকেশীর তো আর এখন আব্রুর বালাই নেই, তাই দরজা কাছে এসে বলেছিলেন, দৌড় ছাড় পেব, লোক হাসাস নে। মেজ বৌমা, যাও বাছা, বাড়ির মধ্যে ঢুকে পড়ো, আর কেলেঙ্কারি বাড়িও না। না, সেদিন আর মুখে মুখে চোপা করেনি সুবর্ণ, বলেনি, কেলেঙ্কারিটা তো ঘটালেন আপনি। সুবর্ণ শুধু ভেতরে ঢুকে গিয়েছিল, বাবার দিকে আর তাকায়নি। মুক্তকেশী উদাত্ত গলায় বলেছিলেন, কত ভাগ্যে বেয়ার পায়ের ধুলো পড়ল, দৌড় থেকে ফিরে যাবেন বেয়াই মশাই, একটু জল খেয়ে যেতে হবে। আজ থাক, আজ থাক, বলে বোধ করে চোখের জল চাপতে চাপতে গায়ে চালাতে বলেছিলেন নবকুমার। খেলাটাই মাটি হলো আজ, যত সব ঝামেলা, বলে প্রভাস ফের গিয়ে তাস ভাসতে বসল, চক্ষু লজ্জার দায়ে অজ্ঞতা প্রবোধ। মনের মধ্যে একটা আহ্লাদের ঢেউ বইছিল বইকি, ঝোঁকের মাথায় আর স্ত্রৈণ অপবাদ খোঁচাতে করে বসেছিল কাজটা। মনের মধ্যে তো বিছে কামড়াচ্ছিল। যে সাংঘাতিক সিংহরাশি মেয়ে মানুষ, কে বলতে পারে এই বিচ্ছেদ সত্যি চিরবিচ্ছেদ হলো কিনা?
তেমন কাণ্ড ঘটলে কত দূর জল গড়াতো কে জানে। দ্বিতীয় পক্ষ এসে কি আর ভানুকানুকে দেখত, না চাপার সঙ্গে বানিয়ে থাকতো। সেই দুর্ভাবনা গেল, এখন মান ভাঙানোর খাটুনি। রাতটা অতেই যাবে আর কি, কিন্তু সে রাতটা কি অতেই গিয়েছিল প্রবোধের? সেই রাত্রের মধ্যভাগে ভয়ানক একটা শোরগোল ওঠেনি বাড়িতে? হ্যাঁ, ভয়ানক শোরগোলে উঠেছিল সুবর্ণ শাশুড়ির আফিমের কৌটো চুরি করে মুক্তি পাবার হাস্যকর প্রচেষ্টায়। হলো না কিছুই, হলো শুধু খাসটামো। তবু কেলেঙ্কারিটা তো হলো। ডাক্তার আনতে হলো সে মাঝরাত্রিরে, আর থানা পুলিশের ভয়ে ডাক্তারকে দর্শনের ওপর আবার ঘুষ দিতে হলো। যদিও গেলাস গেলাস নুন জল খাওয়ানো ছাড়া আর কিছুই করল না ডাক্তার। সে নির্লজ্জ ধৃষ্টতার প্রসঙ্গে জীবনভর অনেক লাঞ্ছনা গঞ্জনা খেতে হয়েছে সুবর্ণকে। এমনকি যে ভাসুর কখনো কিছু বলে না, শেষ পর্যন্ত বলেছে, বস্তা বস্তা নাটক নোভেল পড়ে এইটি হয়েছে আর কি। তা সত্যিই হয়তো পড়েছে সুবর্ণ, বস্তা বস্তাই পড়েছে। সেই বস্তা বস্তার কল্যাণে বস্তা বস্তা কথাও হয়তো শিখেছে, কিন্তু আফিমের মাত্রাটা কতখানি হলে সেটা ধাসটামো না হয়ে মুক্তি ফলপ্রসূ হয় সে কথা শেখেনি। তা যদি শিখতে পারত, তাহলে সুবর্ণলতার জীবন নাট্য সেখানে যবনিকা পরিচিত। বিষের মাত্রা সম্পর্কে কোনোদিন কোনো জ্ঞানে যদি থাকতো সুবর্ণলতার। কিন্তু ও কথা থাক, এখন প্রবোধচন্দ্র আর সুবর্ণলতা যে বৃহৎ ফটোগ্রাফ দুখানা মুখোমুখি টাঙানো রয়েছে ওদের বড় ছেলের ঘরে, তাদের বেষ্টন করে ফুলের মালা দুলছে। প্রতি বছর শ্রাদ্ধ বার্ষিকীতে শুকনো মালা বদলে নতুন মালা দেওয়া হয়। সার্থক জীবনের প্রতিমূর্তি ওই ছবিটা দেখে কে বলতে পারবে গায়ে কেরোসিন ঢালা বাদে আত্মঘাতী হওয়ার যত রকম পদ্ধতি আছে সবই একবার করে দেখে নিয়েছে মানুষটা। কিন্তু আশ্চর্য আশ্চর্য, শেষ পর্যন্ত ত্রুটি থেকে গিয়েছে সমস্ত পদ্ধতিতেই। হয়তো ওটাই বিধিলিপি সুবর্ণর, নইলে কে কবে শুনেছে ছাদ থেকে লাফিয়ে পড়েও বাঁচে মানুষ। অবশ্যই রান্নাঘরের ছাদ, একতলা, নিচু, তবু ছাদ তো। পড়েছিল সে ছাদ থেকে। তদ্বোধি ছাদের সেই দরজাটা বন্ধ করা থাকতো, চাবি থাকতো মুক্তকেশীর হাতে। মা গঙ্গায় কি দয়া দক্ষিণও দেখিয়েছেন কিছু? কিছু না। যোগে গঙ্গা স্নানের বায়না নিয়ে শাশুড়ির সঙ্গে চুপি চুপি গঙ্গা স্নানে গিয়ে দেখেছে, হয়নি, লাভ হয়নি। কেউ কোনোদিন এই সন্দেহ করেনি। সুবর্ণ স্রেফ তলিয়ে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাই চেষ্টা সফল হতো না। সঙ্গে যারা যেত তারাই সংসার হাত ধরে টান দিত, যাচ্ছ কোথায়? এই ঘাটের কাছে খাঁচে থাকো না, অত এগোবার দরকার কি? কিন্তু এতই বা অতিষ্ঠ কেন সুবর্ণলতা? উমা, শশী, গিরিবালা, বিন্দু, এরাও তো থেকেছে ওই একই পরিবেশে। কই, ওরা তো রাত দিন মরণের বাসনা উদ্বেল হয়নি। হয়তো সত্যিই মূল কারণ ওই বস্তা বস্তা নাটক নোবেল, আর তো কারণ দেখা যায় না। কিন্তু সেই বস্তা বস্তার আমদানিকারক ছিল কে? ওই যুগের থেকে 50 বছর পিছিয়ে থাকা বাড়িটার অন্ধকার অন্তপুরে এসে ঢুকতো তারা কোন পথে? নতুন নতুন বই আর পত্রিকা এসে ঢুকতো, তাও তো। চলতি সাহিত্যের ওই খবরটা কি সে রাখতো ওই যোগানদার, নাকি সুবর্ণলতার নির্দেশে খুঁজে আনতো? সুবর্ণলতার নির্দেশ? সুবর্ণলতা আবার নির্দেশ দিতে যাবে কাকে? তা ছিল একজন, যে নাকি সুবর্ণলতার নির্দেশ মানতে গেলে কৃতার্থ হতো। খ্যাপাটে খ্যাপাটে ছেলেটা, ভালো নামের ধার কেউ ধারত না, দুলো নামেই খ্যাত। স্কুলে ক্লাসে প্রমোশন পাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে হারতে দেখা যেত না তাকে। অসাধ্য সাধন করার ক্ষমতা ধরত দুলো। সুশীলার কোনো এক দূর সম্পর্কে ভাগলে সেই সূত্র ধরে এদের বাড়িটাকে বলতো মামার বাড়ি, সুবর্ণকে বলতো মামি। সুবর্ণকে বই জোগাবার ভার নিয়েছিল সে। কেন নিয়েছিল কে জানে, হয়তো তার খ্যাপাটে বুদ্ধিতে অপরকে খুশি করবার প্রেরণাটাই এর কারণ। সবাইকে খুশি করতে স্বাদ হতো তার। তাছাড়া মেজ মামির ওপর অহেতুক একটা টান ছিল দুলোর। বোধ করি হৃদয়ের ক্ষেত্রে কোথায় কোনোখানে তারা ছিল সমগোত্র। এবারে মেজ বউ যে একটু খ্যাপাটে, এ তো সর্বজন বিদিত। কোথা থেকে যে দুলো নানাবিধ বই কাগজ সংগ্রহ করে আনতো দুলোই জানে। সুবর্ণলতা প্রশ্ন করলে বলতো, মল্লিকবাবু বাড়ি থেকে আনি। মল্লিকবাবু যে সকল বই কেনে গো, টাকার তো অধপতি নেই ওনার। আর বলে, দুলো রে,
লক্ষ্যে সার্থক হয় সরস্বতীকে কিনে। কি সূত্রে যে দুলু সেই লক্ষ্মীর বরপুত্র সরস্বতীর প্রিয় পুত্র মল্লিকবাবুর বাড়িতে ঢুকে পড়বার ছাড়পত্র পেয়ে গিয়েছিল, সে কথা বোধ হয় দুলু নিজেই ভুলে গেছে। তবে দেখা যায় দুলুর সেখানে অবাধ গতিবিধি, দুলুর যথেচ্ছ বই আনে। ব্যাপারটা সন্দেহজনক। সুবর্ণরও হয়েছিল সন্দেহ, চুরি নয় তো? সেই সন্দেহ ব্যক্ত করেছিল সুবর্ণ অন্য প্রশ্নে। বলেছিল, তুই তো নিজে পড়তে লিখতে জানিস না, বই চালে রাগ করে না? দুলুকে কেউ কখনো তুমি করে না। সুবর্ণও করল না, বলল, তুই তো পড়িস না, ওরা রাগ করে না? দুলু মেয়েদের মতো গালে হাত দিত। রাগ করবে? কি বলো? যারা বই পড়তে ভালোবাসে, মল্লিকবাবু তাদের খুব ভালোবাসে। মেয়ে ছেলেরা পড়লে তো আরোই। বলে, মেয়ে ছেলেরা যতদিন না মানুষ হচ্ছে ততদিন আর আমাদের দোষে দুঃখ খুঁজবে না। ওনার বাড়ির সবাই তো ক অক্ষর গোমাংস। বলে, তুই একটা আমার ভক্ত জুটলি, তাও মুখ্য। আমার কপালই এই। আমি যদি পড়তে ভালোবাসতাম, মল্লিকবাবু বোধ হয় আলমারির শুদ্ধ সব বই দিয়েই দিত আমায়। আচ্ছা মেজো মামি, রাত দিন যে দেশের দুঃখটা করে মল্লিকবাবু, দেশের দুঃখটা কি? আছে দুঃখ, তুই বুঝবি না। সুবর্ণ উত্তেজিত হতো। দেশের কথার কি বলেন তোর মল্লিকবাবু? কত বলে, এক গাদা লোক আসে, আর ওই গপ্পই তো হয় বৈঠকখানায়। তুই শুনিস না সেসব কথা? সুবর্ণলতার স্বর চাপা, উত্তেজিত। দুলো মেজুমামির এই ভাবের কারণটা বুঝতে পারে না, হেসে ফেলে বলে, শুনবো না কেন? এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি। কেন তা করিস? মনে রাখতে পারিস না? দুলো অবাক হয়ে বলে, শোনো কথা, আমার কিসের দুঃখ যে ওই শখ করে টেনে আনা দুঃখকে বরণ করতে বসবো? এ তো বেশ আছি। না, বেশ নেই। সুবর্ণ উত্তেজিত গলায় বলে, আছে দুঃখ, বুঝতে হবে সেটা। দুলো মনে মনে বলতো, মল্লিকবাবু আর আমাদের মেজো মামিটি দেখছি একই জাতের পাগল। তারপর বলে বসতো, মল্লিকবাবু ঠিক তোমার মতন কথা বলে, তোমাকে যদি দেখতে পেত নির্ঘাত খুব ভালোবাসত, দেখার ইচ্ছেও রয়েছে। সুবর্ণর গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে ওঠে, দূর বোকা ছেলে, বলতে নেই ও কথা, খবরদার আর ও কথা কখনো মুখে আনিসনি। দুলো ভয়ে ভয়ে বলে, বাবু বলছিল কিনা সেদিনকে। কি বলছিল? বলছিল, মেয়ে মানুষ হয়ে এত শক্ত শক্ত বই এত তাড়াতাড়ি পড়ে ফেলে, দেখলে আহ্লাদ হয়। তোর মেজো মামিকে আমার দেখতে ইচ্ছে করে দুলো। চুপ চুপ, একদম চুপ। খ্যাপা ছেলেটাকে থামিয়ে দিত সুবর্ণ, কিন্তু থামাতে পারত না নিজের ভেতরের দুরন্ত বাসনার ঢেউকে। সুবর্ণরে কি ইচ্ছে করে না বই ভর্তি আলমারি সাজানো সেই স্বর্গীয় ঘরটাকে, আর সেই ঘরের মালিককে দেখতে, যাকে সুবর্ণ দেবতারূপে কল্পনা করে রেখেছে। তা দেবতা ছাড়া আর কি? যে ব্যক্তি বোঝে লক্ষ্মীর সার্থকতার সরস্বতীকে আহরণ করায়, আর দেশের দুঃখ যার মনকে স্পর্শ করে, দেবতাই সে। সংসারে এইসব মানুষও আছে। তিনি নাকি এই দুঃখ নিয়ে আলোচনা করেন, বক্তৃতা দেন। সুরেন বারুজ্য, বিপিন পাল, এদের সঙ্গে নাকি চেনা জানা আছে তার। রবি ঠাকুরকে নাকি অনেকবার দেখেছেন তিনি। কি অলৌকিক কথা! অথচ ওর বউ নাকি ওসব দুচক্ষের বিষ দেখে, নাকি রাত দিন বাড়িতে গোবর জলে ছড়া দিয়ে বেড়ায় সে, ভিজে কাপড় পরে। আশ্চর্য আশ্চর্য, পৃথিবীটাই কি তাহলে এইরকম? একখানা পত্রিকার প্রবন্ধ পড়ছিল সুবর্ণ, ময়াল সাপের কথা নিয়ে। ময়াল সাপ নাকি হিমশীতল আলিঙ্গনে গায়ের উপর পাকে পাকে এঁটে বসে, চোখে ধরা পড়ে না এমন আস্তে আস্তে চাপ দিতে থাকে। সেই চাপ ক্রমশ বজ্রকঠিন হয়ে বসে। সেই অদৃশ্য নিষ্ঠুর পেছনে বাইরের চেহারাটা অবিকল রেখেও চূর্ণ করে ফেলে অধিকৃত শিকারের হাড়গোড়। পড়তে পড়তে উত্তেজিত হচ্ছিল সুবর্ণ। অন্য আরেকটা কিসের সঙ্গে যেন ওই সাপটা প্রকৃত মিল খুঁজে পাচ্ছিল। ঠুক ঠুক করে জানলায় টোকা পড়ল, উৎফুল্ল মুখে উঠে বসল সুবর্ণ। আবার বই? দুলোর উপর কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। সুবর্ণর এতটা বয়সে একমাত্র খ্যাপাটে ছেলেটার মধ্যে অকারণ ভালোবাসার প্রকাশ দেখেছে। জানালায় টোকা, এটা বই আনার সংকেত। একতলায় একটা গলির পাশের ঘর বেছে নিয়েছে সুবর্ণ দুপুরবেলার সে বিশ্রামলয় হিসেবে। এখান থেকে এই পদ্ধতিটা কাজে সহজ হয়।
দুলোর জানলায় টোকা দেয়, সুবর্ণ জানলা খুলে দেয়। সেই পথে বই প্রেরণ করে দুলো। এছাড়া উপায় কি? নিত্য এত নাটক নোভেল সরবরাহ করছে দেখলে দুলোকে পাশ পেরে কাটবে না এবারে গিন্নি আর তার ছেলেরা? এ ঘরটা প্রকৃতপক্ষে বাড়ির যত আপদ বালাইয়ের ঘর। সিঁড়ির ওপর চিলেকোঠা তো নেই, তাই প্রায় পাতাল ঘর। ভেতরের অন্ধকার অন্ধকার দালানের দিকে একটা মাত্র দরজা, আর পেছনের অন্ধকার অন্ধকার গলির দিকে দুটো জানালা, আয়তনের অনুপাতে যাদের গবাক্ষ বলাই সঙ্গত। এই জানলা দিয়ে সরু যে দুটি অলোকরেখা ঘরে প্রবেশ করে, সেই হচ্ছে সুবর্ণ আলোকবর্তিকা। ওইটুকুকে সম্বল করে যে পড়তে পারে সে বোধ করে সুবর্ণ বলে। একদা ভাড়ার ঘর থেকে একটা নড়বড়ে চৌকি বাতিল করে এ ঘরে ফেলে রাখা হয়েছিল, সেটাই সুবর্ণ রাজসজ্জা। এ ঘরটা বেশ ঠান্ডা, গোলমাল নেই। এই ছুতো দেখিয়ে দুপুরে এই ঘরেই পড়ে থাকে সুবর্ণ। না, এখন আর দুপুরের অবসরে সুপুরি কাটা কি চাল ডাল বাছার কাজ করতে হয় না বউদের। তাদের মেয়েগুলো তো ক্রমশ বড় হয়ে উঠেছে, তারাই করে। তাছাড়া আর যে করে সে করে, সুবর্ণ কিছুতেই না। সুবর্ণর এই মোড়তাটি চাই। চৌকির মাথার কাছে জানালা খুলে বই পড়ছিল সুবর্ণ। বাকি জানালাটা বন্ধ ছিল, টোকা পড়ছে সেটাতে। সহসা মুখে চৌকি থেকে নেমে এসে জানালাটা খুলে দিয়ে চুপি চুপি বলে, আবার পেয়েছিস আজ? 4টে। দুলো বিগলিত আনন্দে বইগুলো বাড়িয়ে ধরে। দুলোর মুখে যেন একটা চাপা আনন্দোচ্ছ্বাস। এ কি শুধু বইয়ের আহ্লাদ? সরু জানলা, ঘেঁষাঘেঁষি গড়াদে, একটি টিকিট করে বই টেনে নিতে হয়। বইগুলো শেষ করে বলে ওঠে দুলো, কপারটা হাট করে খুলে এখানটায় দাঁড়াও তো মেজো মামি। কেন রে? বিস্মিত প্রশ্ন করে সুবর্ণ। দুলো ঠোঁটে আঙ্গুল ঠিকে নিশ্চুপের ইশারা করে, নিচু গলায় বলে, আছে মজা, দাঁড়াও। কাঠে গড়া দিতে মুখটা চেপে ধরে সুবর্ণ, বাইরেটা দেখবার চেষ্টা করে কোথায় দুলোর মজা অবস্থান করছে। ইতস্তত চাইতেই চমকে উঠল, সিঁদুরের মতো লাল হয়ে উঠল মুখটা। পরক্ষণে মাথাটা সরিয়ে নিয়ে চৌকির উপর এসে বসে পড়ল। এই মজা? বোকা ছেলেটার একই কাণ্ড! কাকে ডেকে এনেছে ও জানালার নিচে? সন্দেহ নেই ওই মল্লিকবাবু, না বলে দিলেও বুঝতে অসুবিধে হয় না। ছি ছি, এ কি করে বসল দুলো? অথচ অনেক বুদ্ধি খাটিয়ে এই ঘটনাটি ঘটিয়ে বসেছে দুলো। এই দুটো মানুষই যে পরস্পরকে দেখতে পেলে খুশি হবে এমন একটা ধারণা জন্মে গিয়েছিল তার। অতএব ভেবে নিয়েছিল সেই খুশিটাই করতে হবে। চালাকি একটু করতে হয়েছে। মল্লিকবাবুকে বলতে হয়েছে মেজমামির একান্তে ইচ্ছে তোমায় একবার দেখে। বলে, এত বই কেনে আবার অপরকে পড়তে দেয়, কেমন সেই মানুষটি একবার দেখতে স্বাদ হয় রে দুলো। প্রায় বলেছে, রোজই বলেছে। এ কথাও বলেছে, মেজমামি যদি মেয়ে মানুষ না হতো নিজেই আসতো। ওরও তো আবার আপনার মতন দেশ দুঃখ যায়। অবশেষে এই ঘটনা। ভদ্রলোক হয়তো ভদ্রতার বশেই এমন অভদ্র কাজটা করতে স্বীকৃত হয়েছে, কিন্তু সুবর্ণর সেসব জানবার কথা নয়। তাই সুবর্ণ ভাবে, ছি ছি, উনি বা কেমন? তবে কি সুবর্ণ যা ভাবে তা নয়? বোকা ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বই ঘুষ দেওয়াটাই কি তাহলে এই উদ্দেশ্য? কিন্তু তাই কি? সেই মুহূর্তে দেখাতেও উজ্জ্বলাকান্তি সেই মানুষটার দুই চোখে যে দৃষ্টি দেখেছে সুবর্ণ, সে কি অসৎ চরিত্র পুরুষের লব্ধ দৃষ্টি? তা তো নয়। সেই দৃষ্টিতে যেন সসম্ভ্রম পুজো। সেই দৃষ্টি আর কবে কোথায় দেখেছে সুবর্ণ? দুলো ভেবেছিল ঘটনান্তে ঘুরে সদর দরজা দিয়ে বাড়ি এসে ঢুকবে সে, এবং মহৎ উৎসাহে বসিয়ে বসিয়ে গল্প করবে কেমন করে এমন কৌশলটি করেছে দুলো। কিন্তু মেজুমামির সেই মুহূর্তের ভঙ্গিতেই সব সাহস উবে গেল তার। সর্বনাশ করেছে, মেজুমামি রাগ করেছে। অথচ বেচারা কত আশায় স্বপ্ন দেখতে দেখতে আসছে, পলায়ন করা যাক বাবা। কিন্তু দুলোয় সেদিন পলায়ন করা হয়নি। এই ভয়ঙ্কর কাণ্ডটি চোখে পড়েছিল আর কারো নয়, প্রভাসচন্দ্রের চোখে। শরীরটায় তেমন জোর ছিল না বলে অসময়ে কোর্ট থেকে ফিরে আসছিল। দূরে থেকে দেখলো দুটো লোক যেন গলিতে ঢুকলো। একটা তো দুলো, আরেকটা। ধীরে ধীরে ওদের পিছু নিয়েছিল প্রভাস। তারপরে চোখে পড়ল এই দুর্নীতিপূর্ণ দৃশ্য। একটি সুকান্তি ভদ্রলোক ফিনফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে, মিহি ধুতির লম্বা কোঁচা, মেজু বই বিশ্রাম ঘরে জানালার নিচে গিয়ে দাঁড়ালো, যেন জুলিয়েটের রোমিও, যেন যমুনা তীরের কেষ্ট। দুলো হারামজাদা কি যেন একটা জিনিস পাচারও করলো জানলা দিয়ে।
এতেও পুরুষের রক্ত টকবকিয়ে ফুটে উঠবে না? বংশমর্যাদার চেতনা নেই মুক্তকেশী ছেলেদের? এ যদি প্রবোধ হতো, খুন একটা হয়ে যেত আজ মুক্তকেশী গলিতে। হয় দুলো, নয় প্রেমিকটি। প্রভাস বলেই প্রাণে বাঁচল। লোকটা গায়ে হাত দিতে বেঁধেছে, দেখেই বোঝা যাচ্ছে বড়লোকের ছেলে। পরে মোচড় দিয়ে উকুলের ঘরে কিছু এনে ফেলতে হবে। তাই শুধু রুড়ো কথা, নাম ঠিকানা জেনে নেওয়ার উপর দিয়ে গেল। কিন্তু দুলো, কুটুমের ছেলে বলে কি রেয়াত করা হলো তাকে? না, তা হয়নি। দুলোর বুদ্ধিটা কম, গতরটা কম নয়। পাড়ার লোক তাকে গুন্ডা নামে ডাকত। সেই দুলো যেদিন মার খেতে খেতে অজ্ঞান হয়ে গিয়েছিল, চাঁদা মেরে করেছিল পাড়ার লোকেরাও। জড়ো কুকুরের মতো জিভ বার করে হাঁপাতে হাঁপাতে শেষ পর্যন্ত লটকে পড়েছিল ছেলেটা। কিন্তু ওইটুকুই কি ঝড়? মরে তো আর যায়নি সেই ঝড়কে ঝড় বলা হবে? গায়ের ব্যথা মরতে কদিন লাগবে? ঝড়টা অন্য মূর্তিতে বাড়ির উপর আছড়ে পড়েছিল। এবারে মেজ বউ রাস্তায় বেরিয়ে এসে আধমরা ছেলেটাকে ওই হিংস্রতার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। মাথার ঘোমটা খুলে আর গলা তুলে বলেছিল, তোমরা মানুষ না কসাই? বলেছিল, ওকে কেন মারো, আমাকে মারো, এ মার তো দুধ প্রাপ্য নয়, আমার প্রাপ্য। বলেছিল, আমায় যদি মেরে শেষ করতে তোমরাও রেহাই পেতে, আমিও রেহাই পেতাম। শুধু যে গলায় খুলেছিল তাই নয়, ছেলেটাকে হিস্ট্রি টেনে নিতে নাকি পাড়া পুরুষদের হাতে হাত ঢুকেছিল তার। এরপর যে একটা ভয়ানক ঝড় উঠবে তাতে আশ্চর্যের কি আছে? সে ঝড়ের তুলনা মিলে চৈত্র বৈশাখীর সন্ধ্যায়, কাল বৈশাখীতে। সে ঝড়ে গাছ পড়ে, চাল ওড়ে, পাকা বাড়ির দেওয়াল শুদ্ধ দোলে। যেমন ঝড়ে দর্জিপাড়ার ওই গলিটা উদ্দাম হয়ে ওঠে, বিভৎস হয়ে ওঠে। 10-12টা বাড়ির বাসি উনুনের ছাই, উচ্ছিষ্ট ভাত আর এঁটো শাল পাতার উপচে উঠা ডাস্টবিনটা উল্টে গড়াগড়ি খেতে থাকে। পাতা নোংরা কাগজের টুকরো ঝাপটে এসে গৃহস্থের ঘরের মধ্যে এসে ঢোকে। সমস্ত গলিটা আবর্জনা কুণ্ডে পরিণত হয়। সেই কালবৈশাখী ঝড় উঠল সেদিন মুক্তকেশীর বাড়িতে। এতদিনে টের পেয়ে গেছে সবাই, নির্জনে নিচের তলার ঘর বিশ্রাম করা বাসনা কেন সতীলক্ষ্মী মেজো বউয়ের। তেজি পাজি হারামজাদি, এটাই জানতো সবাই। এখন তো দেখা গেল কতখানি নষ্ট, কত বড় জাহাবাজও। মুক্তকেশী বলেছিলেন, মানুষের রক্ত যদি তোর গায়ে থাকে তো ও বইকে লাথি মেরে ফেলবে বউ। আর যদি জন্তু জানোয়ার হসত, পরিবারকে মাথায় করে ভিন্ন হয়ে যা। নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘর করতে মুক্ত বানবী পারবে না। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ছিল এই 6ষ্ঠ পর্ব। আমাদের গল্পপাঠ আপনার কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছে তাদেরকেও জানিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।